হ্যালো সবাইকে। টেকনিক্যাল এসইও এই পর্বে মূলত আমরা সর্বশেষ ৩টি টেকনিক্যাল এসইও প্রবলেম সম্পর্কে জানবো। তো এই ১৩ নম্বর যে টেকনিক্যাল এসইও প্রবলেম নিয়ে এখানে আমরা কমনলি দেখতে পাই সেটা হলো ইমেজ অপটিমাইজেশনগত প্রবলেম। তো ইমেজ অপটিমাইজেশনটা কি একটু যদি বুঝি, ইমেজ অপটিমাইজেশন ইনভলভস ক্রিয়েটিং অ্যান্ড ডেলিভারিং হাই কোয়ালিটি ইমেজ ইন দ্য আইডিয়াল ফরম্যাট, সাইজ, রেজুলেশন টু ইনক্রিজ ইউজার এঙ্গেজমেন্ট। তো ইমেজ অপটিমাইজেশনটা হলো এমন একটা প্রসেস যার মাধ্যমে কি করা হয়, আমরা ইউজারকে ডেলিভার করব কি হাই কোয়ালিটি ইমেজ এবং বেটার ফরম্যাট, যেন যে ফরম্যাটটা সবাই অ্যাক্সেস করতে পারে এবং একটা সাইজ, একটা স্পেসিফিক সাইজে আমরা মূলত ইমেজগুলো অপটিমাইজ করি। কেন? এটা হলো ইউজারের জন্য, যাতে ইউজার কী করতে পারে, প্রপারলি ইমেজটা দেখতে পারে, প্রপার রেজুলেশনে দেখতে পারে, প্রপার সব ডিভাইসে এটা ওপেন করতে পারে। তো এটাই মূলত হলো ইমেজ অপটিমাইজেশনের কাজ। ইমেজ অপটিমাইজেশন অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং ইমেজ অপটিমাইজেশন প্রপারলি করার মাধ্যমে প্রচুর পরিমাণে ইমেজ এসইও থেকে ট্রাফিক ড্রাইভ করাও পসিবল হয়। তো আমরা ইমেজ অপটিমাইজেশন করতে যে ধরনের প্রবলেমগুলো পাই, প্রথম প্রবলেম পাই হলো যে ইমেজে অল্ট যে টেক্সটটা থাকে, অল্টারনেটিভ টেক্সট, এটা মিসিং থাকে। অল্টারনেটিভ টেক্সট কী করে, একটা ইমেজ আসলে গুগল ওভাবে পড়তে পারে না। তো আমরা যখন ইমেজের মধ্যে অল্টারনেটিভ টেক্সট ইউজ করি তখন যেটা হয়, গুগল আসলে বুঝতে পারে যে এই ইমেজটা ডগ রিলেটেড কিংবা এই ইমেজটা ক্যাট রিলেটেড। তখন আমরা যখন ইমেজকে অল্টারনেটিভ টেক্সটের মাধ্যমে ডিসক্রাইব করি তখনই মূলত ইমেজটা সে বুঝতে পারে। তো এটা মিসিং থাকা মানে হলো আপনার টেকনিক্যাল একটা প্রবলেম ধরা পড়ছে আপনার সাইটে, আপনার এটা ফিক্স করতে হবে। ২ নম্বর যে টেকনিক্যাল প্রবলেমগুলো আমরা পাই সেটা হলো যে সাইজ নিয়ে। ইমেজের ফর এক্সাম্পল একটা ওয়েবসাইটের ইমেজের সাইজ হলো 10 মেগাবাইট। এখন আপনি একটু চিন্তা করেন, একটা পেজে যদি 10 মেগাবাইটের একটা ইমেজ থাকে এবং আপনার ইন্টারনেট স্পিড যদি 1 মেগাবাইট পার সেকেন্ডে হয়, তার মানে আপনার 10 সেকেন্ড লাগবে একটা ইমেজ প্রপার লোড হইতে, হুইচ ইজ মানে ভেরি বিগ। এখন 10 সেকেন্ড তো একটা মানুষ আপনার আপনার কন্টেন্ট পড়ার জন্য বসে থাকবে না, কারণ সে তো একটা শর্ট সময়ের জন্য আসে। এরকম হইলে কি করবে, সে আরেকটা ওয়েবসাইটে চলে যাবে। ইমেজের ইমেজ বেশি সাইজ বা বেশি সাইজে বড় ইমেজগুলো, এটা একটা প্রবলেম। তো এটাও আমাদের টেকনিক্যাল এসইও যে অডিটটা করি এর মাধ্যমে আইডেন্টিফাই করি যে কোন ইমেজের সাইজগুলো বড় আছে। তো এই দুইটা জিনিস মূলত আমার কাছে সবথেকে। এবং ফরম্যাট নিয়ে যদি বলি, এখানে যদি ডেফিনেশন থেকে ফরম্যাট আছে, সেটা হলো যে অনেক ধরনের ফরম্যাট আছে ইমেজের। আপনারা যদি অনেকে যারা ইমেজ নিয়ে টুকটাক জানেন, তারপর দেখবেন যে একটা ইমেজে জেপিজি, পিএনজি, জিএফ অর লট অফ লাইক ওয়েবপি, অনেক ধরনের ফরম্যাট আছে। কিন্তু হলো যে এমন আমাদের ইমেজে ফরম্যাট ইউজ করা উচিত যে ফরম্যাটটা সহজে অ্যাক্সেসেবল, সমস্ত ডিভাইসে সাপোর্ট করে। ফর এক্সাম্পল, আপনি আইফোন থেকে একটা ইমেজ আপ দিলেন, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েডে হয়তো নাও ভিজিবল হইতে পারে, যে কারণে হচ্ছে আপনার এটা ডিফারেন্ট এক্সটেনশন তারা ইউজ করে। তো এক্ষেত্রে আমরা যেটা করি, জেপিজি, পিএনজি এই ধরনের ফরম্যাটগুলো ব্যবহার করি। এটা হলো আইডিয়াল ফরম্যাট। ওয়েবপি আছে, ওয়েবপিও অনেক আপডেটেড একটা ফরম্যাট। এই ধরনের ইমেজেসগুলো কি হয়, সমস্ত ডিভাইসে অ্যাক্সেস করা যায়, ভেরি ফাস্ট লোড হয় এবং ইমেজের দেখা যাচ্ছে যে সাইজটা কমে আসে। তো এই আর কি ফরম্যাট গাইডলাইন, এভাবেই করবো। আর তো ইমেজ অপটিমাইজেশনে মূলত আমরা এই জিনিসগুলোই দেখি যখন টেকনিক্যাল এসে অডিট করি, প্রবলেম আইডেন্টিফাই করি, তখন ইমেজের এই প্রবলেমগুলো আইডেন্টিফাই করাই মূলত আমাদের কাজ। এরপরে আমরা মূলত দেখবো সেটা হলো যে অরফান পেজ নামটা অনেক ইন্টারেস্টিং। এখানে বলা হচ্ছে যে অরফান পেজ মানে হলো এতিম পেজ। কেন এতিম পেজ একটু দেখি। অরফান পেজ আর দ্য ওয়েবসাইট পেজ দ্যাট আর নট লিঙ্কড ফ্রম এনি আদার পেজ অর সেকশন অফ ইউর ওয়েবসাইট। এখানে অরফান পেজ মানে হলো যে আপনার পেজে এমন কিছু লিঙ্ক আছে বা পোস্ট আছে বা কন্টেন্ট আছে, যে কন্টেন্টগুলো আর কোনো কন্টেন্ট থেকে রেফারেন্স পাইনি। আমরা কি করি, আমরা জানি ইন্টারনাল লিঙ্ক সম্পর্কে জানি। আপনারা যেহেতু টেকনিক্যাল এসইও নিয়ে স্টাডি করছেন, তাহলে আমি বিশ্বাস করি যে আপনার অন পেজে সেই ইম্পর্টেন্ট পার্ট ইন্টারনাল লিঙ্কিং সম্পর্কে আপনার অলরেডি ধারণা আছে। তো অরফেন পেজ অডিটের মাধ্যমে আমরা জিনিসটা জানতে পারি যে আমার পেজে আসলে আমার ওয়েবসাইটের কোন কন্টেন্টগুলো এখন পর্যন্ত অন্য কন্টেন্ট থেকে রেফারেন্স পাইনি, কারণ এই রেফারেন্সটা একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। তো আমরা টেকনিক্যাল এসইও অডিটের মাধ্যমে অরফেন পেজগুলো খুব সহজেই বের করতে পারি। আমরা সেই পেজগুলো বের করব এবং ট্রাই করব সেই পেজগুলো অন্য পেজ থেকে ইন্টারনাল লিঙ্ক নিয়ে আসার, যদি পেজটা অ্যাকচুয়ালি ভ্যালুয়েবল হয়। আর যদি মনে হয় না এই পেজটা অত বেশি ইম্পর্টেন্ট না, এটার কোনো লিঙ্কিং দরকার নেই, সেক্ষেত্রে স্কিপ করবেন। তো এটা আমরা ম্যানুয়ালি গো থ্রু করবো। তো এটা না থাকা একটা টেকনিক্যাল এসইও প্রবলেমের মধ্যেই পড়ে। একদম সর্বশেষ যে টেকনিক্যাল এসইও জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো যে ইউআরএল স্ট্রাকচার। তো ইউআরএল স্ট্রাকচার এখানে দুঃখিত, এখানে ইউটা মিসিং আছে, এটা আমি অ্যাড করে দিব। তো ইউআরএল স্ট্রাকচার টেলস গুগল হোয়াট
different page of your website are about and how they are related to each other. তো সহজ ভাষায় বলি যে ইউআরএল স্ট্রাকচার হলো একটা ইম্পর্টেন্ট র্যাঙ্কিং ফ্যাক্টর। আপনি যদি প্রপারলি ইউআরএল স্ট্রাকচারটা ইউজ করেন এবং প্রপারলি ইউআরএলটা সেট আপ করেন, সেক্ষেত্রে আপনার এটা এসইওতে হেল্প করে। তো আমরা টেকনিক্যাল এসইও যখন অডিট করি, আমরা ইউআরএল স্ট্রাকচারটাও দেখি। অনেক সময় আমরা পাই যে কোনো একটা ওয়েবসাইটের ইউআরএল স্ট্রাকচারটা সঠিক নাই। আপনারা ইতিমধ্যে আশা করি জানেন যে কি আসলে ইউআরএল স্ট্রাকচার হওয়া উচিত। তো এটা একটা টেকনিক্যাল এসইও প্রবলেম। আপনি চাইলে পরে এই ধরনের যদি প্রবলেম দেখেন, এটা খুব সহজেই ফিক্স করা যায়। তো এই আর কি হলো ইউআরএল স্ট্রাকচার বিষয়। তো আমরা আমাদের প্রত্যেকটা টেকনিক্যাল ইস্যু আমাদের ম্যানুয়ালি গো থ্রু করা ডান। আমরা এই বিষয় প্রত্যেকটা সম্পর্কে বেসিক ধারণা পেয়েছি। পরবর্তী ক্লাসে মূলত আমরা যেটা দেখব সেটা হলো যে কিভাবে স্ট্যান্ডার্ড টুল লাইক এসিএম, এইচরেফ, স্ক্রিমিং ফ্রগ কিংবা গুগল সার্চ কনসোলের মতো টুলগুলো ব্যবহার করে আমরা কিভাবে একটা ফুল ওয়েবসাইটের টেকনিক্যাল এসইও অডিট করতে পারি। এবং এগুলো যখন শেষ হবে তখন ফাইনালি আমরা ফিক্সেশন, যে আমরা আসলে এই প্রবলেম হইলে এটা কেমনে ফিক্স করতে হয়, বা এই প্রবলেমগুলোকে আমাদের এসইও এক্সপার্ট হিসাবে এগুলো ফিক্স করা উচিত না এগুলো একজন ওয়েব ডেভেলপারকে দিয়ে ফিক্স করানো উচিত। যেহেতু একদম শুরুতে আমরা জেনেছি যে প্রবলেম দুইভাবে ফিক্স হয়, একটা হলো ওয়েবসাইট থেকে, একটা হলো সার্ভার থেকে। তো আমরা তো এসইও এক্সপার্ট, আমরা তো আসলে সার্ভার নিয়ে খুব বেশি জানি না, বা জানলেও আমার মনে হয় যে এক্সপার্টাইজের একটা স্কোপ আছে। তো সেক্ষেত্রে আমরা সমস্ত প্রবলেম বা সব কিছু নিয়ে আসলে কাজ করি না। তো আমাদের আইদার হলো আমরা নিজেরা ফিক্স করব, না হলে আমরা কী করব, আমরা যে এক্সপার্ট তাকে মূলত রিকমেন্ডেশন দিব, তাকে দিক নির্দেশনা দিব যে তুমি এই প্রবলেমটা এইভাবে ফিক্স করো, আমি এইভাবে চাই। তো শেষ এই ক্লাস এখানেই, আমরা পরবর্তী ক্লাসে আবার কথা হবে। সবাইকে ধন্যবাদ।